আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 14 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউন দেওয়া হচ্ছে, জানিয়েছেন দুই মন্ত্রী। জরুরি সেবা ছাড়া অফিস, গার্মেন্ট, কারখানা, যানবাহন বন্ধ থাকবে। করোনায় একদিনে আরও 63 জনের মৃত্যু, নতুন শনাক্ত 7,462 জন। দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বদলীয় কমিটির প্রস্তাব বিএনপি। রাজধানীর মার্কেট, শপিং মল খুললেও ক্রেতা কম, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই, মন্তব্য বিশেষজ্ঞ। ক্লাইমেট লিডার সামিটে আন্তর্জাতিক স্বীকৃতি পাবেন প্রধানমন্ত্রী, অংশ নেওয়ার আমন্ত্রণ। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসায় জন ক্যারি। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদ যাচ্ছে। শুরুতেই করোনা ও লকডাউন প্রসঙ্গ। আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টেলিফোনে জানিয়েছেন, সপ্তাহব্যাপী লকডাউনে জরুরি সেবা ছাড়া সব অফিস, গার্মেন্টস, কারখানা বন্ধ থাকবে, চলবে না কোনো যানবাহন। রোববার প্রজ্ঞাপন জারি হবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চলমান লকডাউন কিছুটা শিথিল করলেও করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ায় নতুন করে কঠোর লকডাউনের বিষয়টি নিয়ে এরই মধ্যে সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে। এমন বাস্তবতায় শুক্রবার সকালে সরকারি ভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কঠোর লকডাউন দেওয়ার বিষয়ে সরকারের চিন্তাভাবনার কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্যান্ডেমিকের প্রথম তরঙ্গের অভিজ্ঞতাতে পরিবর্তিত পৃথিবী নবনির্মাণ প্রক্রিয়া আবারও প্রচণ্ড আঘাত এনেছে দ্বিতীয় তরঙ্গ। প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই সজোরে দ্বিতীয় ধাক্কা। দেশে করোনা সংক্রমণ এক ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে আমাদের অবহেলা ও উদাসীনতা। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারে টেলিফোনে জানতে চাইলে নতুন করে কঠোর লকডাউন দেওয়ার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমাদের মানুষ বাঁচাতে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর সেটি আমরা করতে যাচ্ছি। সরকার যেটা চিন্তা করছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ক্রমে কমপ্লিট লকডাউনে যেতে হবে। 14 এপ্রিল থেকে এক সপ্তাহে লকডাউনে জরুরি সেবা ছাড়া অফিস, আদালত, গার্মেন্টস সহ শিল্প কারখানা বন্ধ থাকবে বলে জানান ফরহাদ হোসেন। 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই 7 দিন কঠোর লকডাউন, এবং সেক্ষেত্রে আপনার সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কলকারখানা বন্ধ থাকবে। শুধু জরুরি সেবা চালু থাকবে। সংক্রমণ কমানোর জন্য পরিপূর্ণভাবে অন্তত 2 সপ্তাহে লকডাউনের সুপারিশ করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। করোনায় গত 24 ঘন্টায় আরও 63 জনের মৃত্যু হয়েছে। 7,462 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 31,654 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 23.57%। এ পর্যন্ত দেশে মোট 6,73,594 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গিয়েছেন 9,584 জন। মোট সুস্থ হয়েছেন 5,68,541 জন। এবছর ফেব্রুয়ারি থেকে শুরু করে শেষ পর্যন্ত শনাক্তের হার 3% নিচে ছিল। 2 মাস পর গত 10 মার্চ দৈনিক শনাক্ত আবারও হাজার ছাড়িয়েছে। এরপর থেকে দৈনিক শনাক্ত বেড়ে চলেছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করতে সরকারকে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশাল এই চ্যালেঞ্জ জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং সর্বস্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, এখন যেটা
সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো মানুষের জীবন ও জীবিকাকে রক্ষা করা। মির্জা ফখরুল বলেছেন, যতদিন লকডাউন থাকবে ততদিন ইনফরমাল সেক্টরের শ্রমিকদের ভাতা প্রদান করতে হবে। যারা দিন আনে দিন খায় তাদের ত্রাণ সামগ্রী দিতে হবে। সবচেয়ে গুরুত্ব সহকারে বলতে চাই যে সরকারের মধ্যে ভয়াবহ রকমের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব এবং উদাসীনতা আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। 4 দিন বন্ধ থাকার পরে সীমিত পরিসরে খুলেছে রাজধানীর সব মার্কেট ও শপিং মল। স্বাস্থ্যবিধি মানার শর্তে সরকারি সিদ্ধান্তে খুললেও ক্রেতা সমাগম কম ছিল। কিছু দোকান ও শপিং মলে নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হলেও অনেক স্থানেই তা ছিল উপেক্ষিত। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। 4 দিন বন্ধ থাকার পরে খুলেছে রাজধানীর দোকানপাট ও শপিং মল। করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ অনুযায়ী প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থাও নিয়েছে অনেকে। এখন আমরা পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি খেয়াল রাখতেছি। যদিও রয়েছে ভিন্ন চিত্র। অথরিটি যারা আছে ওনারা এটা চিন্তা ভাবনা করবে। আগে তো ছিল, কিন্তু এখন তো আবার নতুন করে লকডাউন দিচ্ছে, আবার নতুন করে শুরু হয়েছে, ওনারা সেটা অবশ্যই ব্যবস্থা নেবেন। এরই মধ্যে কম করে হলেও ক্রেতারা আসতে শুরু করেছেন। চলছে সীমিত আকারে কেনাকাটা। কাস্টমার এখনো কম, কাস্টমার আমরা এখনো পাই নাই। এই ফার্স্ট একটা কাস্টমার দেখতেছে মাত্র। শারীরিক দূরত্ব রক্ষা উপেক্ষিত হলেও মাস্ক ব্যবহারে দেখা মিলেছে ইতিবাচক চিত্র। আর মার্কেটের স্টাফ প্রত্যেকে যাতে মাস্ক পরিধান করে এই সতর্কতা আছে। আগামীতে যে কোনো সময় আবার লকডাউন হয়ে যেতে পারে এই ভাবনা থেকে কেউ কেউ পরিবার সমেতই এসেছেন ঈদের অগ্রিম বাজারে। ভাইয়া টুকটাক ওই যে লকডাউন পড়ে যায় হঠাৎ করে ছেলে মেয়ের জন্য কিনা টিনা রাখা। এখন বেরোইছি, শুনতেছি সামনে নাকি আরো লকডাউন বাড়াবে, তো এর জন্য চিন্তা উৎসব সামনে একটা ঈদ, এই জন্যই আসছি। আবার কোনো ক্রেতা একা এসে নিয়ে যাচ্ছেন পরিবারের পছন্দের জিনিসগুলো। না, ঘরের জন্য মানে প্রতি বছরে কিনা হয়, আজকে না কিনুন তো ছোট মানুষ কান্নাকাটি করছে। তবে স্বাস্থ্যবিধি মানায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ক্রেতাদের। অবশ্যই 100% দরকার, না থাকলে তো অসুবিধা। সরকার অনেকভাবে চেষ্টা করতেছে যাতে সবাই সেফ থাকে। তদারকি ব্যবস্থার পাশাপাশি ঈদের আগে মার্কেট শপিং মল বন্ধ না করার দাবি সংশ্লিষ্টদের। সেলসম্যান কর্মচারী আছে, তাদেরও অনেক সমস্যা দাঁড়াবে, বেতন বোনাস পাবে না। আমরা কি করতেছি এটাকে গভর্নমেন্ট দেখা উচিত। সবারই প্রত্যাশা করোনামুক্ত স্বস্তির পরিবেশ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণের ফলে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়, কিন্তু তবু নেই জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো জোরালো আগ্রহ। রাস্তাঘাটে অবাধ চলাচল নেই, সামাজিক দূরত্ব রক্ষা করার কোনো উপায়। সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর জানাচ্ছেন ডানি ট্রং। আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী বর্তমানে করোনার যে ব্যাপক সংক্রমণ ঘটেছে তার মধ্যে আফ্রিকান ধরন বা ভ্যারিয়েন্টই সবচেয়ে বেশি। এই ভ্যারিয়েন্টের জিনগত পরিবর্তনও ঘটেছে বেশি। পাশাপাশি রোগীর চিকিৎসা পদ্ধতি এবং টিকার উপর প্রভাব ফেলছে আফ্রিকান ভ্যারিয়েন্ট। সংক্রমণ বাড়ায় হাসপাতালেও দেখা দিচ্ছে শয্যা সংকট। এমন অবস্থায় লকডাউনের ব্যবস্থাপনা নিয়ে পক্ষে বিপক্ষে যেখানে মত রয়েছে, সেখানে জনসচেতনতাতেও রয়েছে ঘাটতি। মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না কোথাও। ভাই আমাদের তো সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছে, তারপরেও মানুষের ভিতরে তেমন কোনো আগ্রহ দেখছি না। আমাদের কর্মরত কোনো ত্রুটি নাই। আমার দোকানের স্বাস্থ্যবিধি মানার জন্য সব দোকানে বলে দেওয়া হয়েছে। ওনাকে আমরা দেখছি সকাল থেকে মাস্ক ছাড়া আসছে, তার আমরা বলছি মাস্ক ব্যবহার করে এরপরে আসেন, তাহলে দোকানে আইসেন না। সবাই আমি এক দোকানে গেছি, মানে নাকটা একটু আগলা ছিল, তো বলছে আপনি মাস্ক পরেন। যাদের মাস্ক নেই তাদের মাস্ক আমরা দিচ্ছি মার্কেটের পক্ষ থেকে। আর হাত পরিষ্কারের জন্য হাত স্যানিটারি আমরা ব্যবহার করতেছি। টিকা করোনার বিরুদ্ধে দেহে প্রতিরোধক ক্ষমতা বাড়াবে ঠিকই, কিন্তু সংক্রমণের মাত্রা রোধে এই মুহূর্তে সচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প কিছুই নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশকে করোনা মুক্ত করা তা করতে আমরা সক্ষম হব, সবার সহযোগিতা চাই। যে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে এই ইনজেকশন নেই তাহলে করোনার কমপ্লিকেশন কম হবে। যারা এখনো ফার্স্ট ডোজ নেয় নাই তাদেরও নিতে বলি, যারা দ্বিতীয় ডোজ এখনো নেন নাই সবাই নিয়ে নেবেন তার তারিখ মতো। করোনায় মৃত্যুর মিছিল যেন দীর্ঘ না হয়, সেজন্য সবার সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা।
পবিত্র রমজান মাস সামনে রেখে রাজধানীর বাজারে নতুন করে বাড়েনি নিত্যপণ্যের মূল্য। গত সপ্তাহের মতোই প্রায় অভিন্ন দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল সহ ইফতার সামগ্রী। তবে বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতা কেউই। বিক্রেতারা জানান, লকডাউন চালুর আগেই প্রয়োজন ছাড়াই অতিরিক্ত পণ্য কিনে মজুত করেছেন নগরবাসী। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাবির আহমেদ। করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই রাজধানীর কারওয়ান বাজারের এই চিত্র। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কারো মনে, রয়েছে প্রচুর ক্রেতা সাধারণ। বাজার ঘুরে দেখা গেছে নিত্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল, তবে প্রায় সবারই রয়েছে স্বাস্থ্যবিধি মানার প্রতি অনীহা। শুধু ক্রেতা নয়, বিক্রেতাদের মুখেও নেই মাস্ক, হাতে নেই গ্লাভস। স্বাস্থ্যবিধি কেউ মেনে চলতেছে না, এটা যার যার মন মতো চলাফেরা করতেছে, এটা যার যার ইচ্ছা মতো। 3 ফিট দূরত্বই থাকি, কাছাকাছি থাকি না। কেন স্বাস্থ্যবিধির প্রতি উদাসীন, এর মন গড়া উত্তরও দেন কেউ কেউ। মাস্ক বিছানায় রাখতে আসছি, মাস্ক বাক্সার কাছে মাস্ক পরছিলাম, এতক্ষণ গরমে কিরকম হয়ে গেছি না। সামনেই পবিত্র রমজান, তাই ক্রেতাদের ঝোঁক ছিল ইফতার সামগ্রীর দিকে। বিক্রেতারা জানান, শুধু ইফতার সামগ্রী নয়, এ সপ্তাহে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামই বাড়েনি। যা বেড়েছে তা আগেই বেড়েছে। রমজান উপলক্ষে কোনো মালের দাম বাড়েনি এখনো। ছোলা 65, 70, খেসারি ডাল 76, 80। ছোলা বুট এগুলা কোনোটাই চিনি, কোনোটার দামই বাড়ে না, সব আগের দামই আছে। চালের বাজার গত এক সপ্তাহ 15 দিন একই রকম আছে, তবে আমরা আশাবাদী বাজার আর বাড়বে না। শীতের সবজি রয়েছে এখনো বাজারে, গ্রীষ্মকালের সবজি হিসাবে কিছু পাওয়া যাচ্ছে, তবে দাম সবই গত সপ্তাহের মতো। কাঁচা বাজারের দামটা মোটামুটি সীমিতের ভিতরে আছে, তেমন বেশি বাড়ে নাই, আগের মতোই আছে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। করোনার বিধিনিষেধ লঙ্ঘনে রক্ষা পাননি নরওয়ের প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের মধ্যে নিজের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ। সেই পারিবারিক জমায়েতে করোনায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার ফলে জরিমানা করা হয়েছে প্রধানমন্ত্রীকে। তাকে এজন্য গুনতে হবে 20,000 নরওয়েজিয়ান ক্রোন। নরওয়ের পুলিশ এই তথ্য জানিয়েছে। দেশটির পুলিশ প্রধান ওলে সার্ভেরুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। আর্না সোলবার্গ নরওয়ের 2 মেয়াদের প্রধানমন্ত্রী। তিনি তার 60তম জন্মদিন উদযাপনে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে তার 13 জন পারিবারিক সদস্য অংশ নিয়েছিলেন। করোনার বিধি ভেঙে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আর্না সোলবার্গ গত মাসে ক্ষমা চেয়েছেন। এবার অন্য প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবদানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশের অবদানের জন্য শেখ হাসিনা এই স্বীকৃতি পাবেন। শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 22-23 এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেনের লিডার সামিট অন ক্লাইমেটের প্রস্তুতির অংশ হিসেবে জন ক্যারি শুক্রবারে ঢাকা সফর করেন। এরই মধ্যে জন ক্যারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গণভবনে অনুষ্ঠিত সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এর আগে দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এক যৌথ সংবাদ সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিশেষ দূত জন ক্যারি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন ক্যারি আগামী 22-23 এপ্রিল ক্লাইমেট লিডার সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছেন। শিউলি রোজার রিপোর্ট। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন ক্যারি। যৌথ সংবাদ সম্মেলনে জন ক্যারি জানান, রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, এ দায়িত্ব জাতিসংঘেরও। Bangladesh has given to the Rohingya. It's an extraordinary, but it is very expensive. It costs, obviously. The global community needs to help step up. This is not a responsibility for Bangladesh alone. This is really one of those things that fits under the United Nations. It's why we have a United Nations. রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেয়ায় বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জন ক্যারি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বিশ্বে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। But now there's two that needs to be paid from backwards. President Biden's committed to do that, and President Biden will make a further commitment going forward to the $100 billion in order to help us get the $100 billion
that should be in there. এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র সরকার জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রতি বছর $100 বিলিয়ন ফান্ড গঠন করেছে, যার অর্ধেক নির্গমন আর অর্ধেক অভিযোজন খাতে ব্যয় করা হবে। So these are some of the major issues we discussed, and we both agreed that we will collaborate in partnership for achieving our goal for a better future for the people of future generations. শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। হেফাজতে তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়ার সরকারি বেসরকারি সহ 58টি প্রতিষ্ঠান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বন্ধ রয়েছে বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা। সিগন্যাল কন্ট্রোল রুম পুড়িয়ে দেয় 12 দিন পেরিয়ে গেলেও এখনও বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন। আর পৌর মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন খোলা আকাশের নিচে। এমন তাণ্ডব 150 বছরেও এখানে কেউ চোখে দেখেনি বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। প্রতিনিধি আফম ও কাউসার ইমরানের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের দেয়া আগুন, হামলা আর ভাঙচুরের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানকার সাজানো গুছানো বিভিন্ন স্থাপনা। সহিংসতাকারীদের আগুনে পুড়ে ছাই হয়েছে উপজেলা ভূমি অফিস, রেল স্টেশন, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও সঙ্গীতাঙ্গন, মুক্ত মঞ্চ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির কার্যালয় সহ 58টি স্থাপনা। এমন তাণ্ডবের মুখোমুখি এ জনপদ আর কখনোই হয়নি বলে জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 150 বছর ইতিহাসে সেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এমন আনা নাই। পৌরসভার সম্পূর্ণরূপে ভস্মীভূত করে ফেলেছে। সরকারি বিভিন্ন অফিস পুড়িয়ে দেয়ায় ভেঙে পড়েছে জেলার সকল জনসেবামূলক কার্যক্রম। পৌর মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন খোলা আকাশের নিচেই। আমরা তো জায়গা নাই কোথাও দায়িত্বভার নেব, আমরা খোলা আকাশের নিচে দায়িত্বভারটা নিলাম। কোনো সেবা দেওয়া যাচ্ছে না, আমাদের যে সেবা দেওয়ার মতো পৌরসভার যে কাজ মালামাল ছিল সব ধ্বংস হয়ে গেছে। আজকে রাস্তায় বসে দায়িত্বভার গ্রহণ করেছি। বন্ধ রয়েছে ভূমি অফিসের সেবা। সিগন্যাল সিস্টেম কন্ট্রোল রুম পুড়িয়ে দেয় গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে থামছে না কোনো ট্রেন। কাউন্টার সম্পূর্ণরূপে বন্ধ আছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সকল আন্তনগর ট্রেন চলাচলে যাত্রাবিরতি বন্ধ করা হয়েছে। ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি প্রেস ক্লাব। আহত হন প্রেস ক্লাব সভাপতি সহ বেশ কয়েকজন সাংবাদিক। হামলা চালানো হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনেও। আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও ফুটেজ কালেক্ট করেছি। ভিডিও ফুটেজ কালেক্ট করে যাদেরকে আমরা শনাক্ত করতে পারতেছি তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতেছি। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 45টি মামলায় আসামি প্রায় 36,000। এরই মধ্যে বঙ্গবন্ধুর মুরালে হামলা ও ভাঙচুরকারী আরমান আলিফ সহ 44 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। হামলাসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সিলেট মহানগর পুলিশ ও জেলার সব থানায় লাইট মেশিন গান LMG পোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে ঝুঁকি বিবেচনায় প্রতিটি থানায় 30 থেকে 50 জন অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বুধবার রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জের 7 থানা ও 8টি ফাঁড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। থানা ও ফাঁড়িগুলোর সামনে LMG পোস্ট বসানো হয়েছে। একই সাথে সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের চৌকি স্থাপন করেছে পুলিশ। চৌকি স্থাপন করে 24 ঘন্টা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে থানাগুলোতে। এছাড়া ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রেও LMG পোস্ট স্থাপন করা হয়েছে। ছুটির দিন মানেই বইমেলার শিশু প্রহরে শিশুদের জন্য জমজমাট আয়োজন। মহামারী করোনার কারণে এবার শিশু প্রহর না থাকায় হালুম, টুকটুকি, ইকরিদের সঙ্গে খেলার আনন্দ থেকে বঞ্চিত শিশুরা। বাবা মায়ের হাত ধরে আসা শিশুদের সংখ্যাও সীমিত। বিক্রেতা প্রকাশকরা জানিয়েছেন, বইমেলায় আগের ছুটির দিন আর এবারের ছুটির দিনের অনেক পার্থক্য। শিউলি রোজা রিপোর্ট। শিশুদের হাসি, উচ্ছ্বাস আর আবদার এসবের মধ্য দিয়ে জমে ওঠে ছুটির দিনের বইমেলা। তবে এবার তার কিছুই নেই। করোনা পরিস্থিতিতে বইমেলায় শিশু প্রহর না থাকায় কোনো চঞ্চলতাই চোখে পড়েনি মেলা প্রাঙ্গণে। হালম ছিল, ভূতের বই ছিল, এগুলো ছিল, এখন এবার এত নাই, তাই এখন এবার ভালো লাগতেছে না এখানে এসে। শিশু প্রহর এখন নাই, আমি ওইগুলোকে অনেক মিস করছি, এগুলো থাকলে অনেক ভালো লাগতো। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে এসে প্রাপ্তির চাহিদার তুলনায় একটু হতাশায় পড়েছেন অভিভাবকরা। বাচ্চারা তো অলওয়েজ যে খেলনাটাকে প্রেফার করে, ওই প্রেফারটা সে আজকে খুঁজে পাচ্ছে না।
যার জন্য কোশ্চেনটা ছিল যে বাবা ওইগুলি চরকি ছিল, হালম ছিল, এগুলি এখন নাই। তো বইগুলো ওরা খুবই পছন্দ করে, তো প্রতিবারের মতো এইবার বইমেলাতেও তো ওরা ওগুলো চাচ্ছে। শিশুদের বই বিক্রিও তেমন নেই, হতাশায় বিক্রেতারা। শিশু পোর্টটা যখন টিভিতে দেখে তখন বাচ্চারা উৎসাহ হয়ে মা বাবার সাথে আসলে তখন ওখানে বিনোদন করে, আবার এখানেও কিছু বই টই কিনতে পারে। কিন্তু এটা না হওয়ার কারণে যে আজকে যে শুক্রবার, গত বৃহস্পতিবারে যা বিক্রি হয়েছে তার চেয়ে খারাপ বিক্রি হয়েছে আজকে। মাঠ খালি, স্টোরগুলো খালি, কাস্টমার নাই, পাঠক নাই, শুধু প্রকাশক আছে, লেখক আছে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান নামের লঞ্চটিকে ডুবিয়ে দেওয়ার ঘটনায় SKL-3 লাইটারেস জাহাজের চালক সহ 5 জনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আরও 9 জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে 14 জনকে হাজির করে 5 জনের 5 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। প্রবাসী সংবাদ। উপসাগরীয় দেশ কুয়েতে করোনার আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয়বারের মতো কারফিউ চলছে। এতে জনজীবন ও ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্মুখীন হওয়ায় গত 1 মাসে 2 দফায় সময়সূচি পরিবর্তন করা হয়। প্রথমে বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করলেও বিভিন্ন মহলের চাপের কারণে 2 দফায় সময়সূচি পরিবর্তন করা হয়। কারফিউর কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ায় খুব শীঘ্রই তা তুলে নেওয়া যায় কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ চলমান রয়েছে। দর্শক, সংবাদ শেষ করব ভিন্নধর্মী একটি খবর জানিয়ে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হচ্ছে আগামী 13 এপ্রিল। চলতি বছর পবিত্র রমজান মাসে গ্রিনল্যান্ডের মুসলমানরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন। তাদের রোজা রাখতে হবে প্রায় 20 ঘন্টা। অন্যদিকে সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মানুষ, মাত্র 11 ঘন্টা 20 মিনিট। মোবাইল কর্মীর রিপোর্টে বিস্তারিত। সপ্তাহ পেরুলেই পবিত্র রমজান মাস শুরু। সিয়াম সাধনার এই মহাম্মানিত মাসের দিন সব দেশের জন্য এক হলেও সময়টা কিন্তু ভিন্ন। কোথাও ইফতার আর সেহরির জন্য মাত্র 4 ঘন্টা সময় পাওয়া যায়, আবার কোথাও বা 13 ঘন্টা সময় হাতে থাকে, যার পুরোটা অঞ্চলভিত্তিক সূর্যোদয় ও সূর্যাস্তের উপর নির্ভর করে। চলতি বছর গ্রিনল্যান্ডের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন। তাদের রোজা রাখতে হবে 19 ঘন্টা 57 মিনিট। সেই হিসেবে এই এলাকার মানুষ মাত্র 4 ঘন্টা সময় পাবেন সেহরি ও ইফতারের জন্য। সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের বাসিন্দারা। তারা মাত্র 11 ঘন্টা 20 মিনিট রোজা রাখবেন। 11 ঘন্টা 52 মিনিট রোজা রাখতে হবে চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকার মুসলিমদের। আইসল্যান্ডে 19 ঘন্টা 56 মিনিট, ফিনল্যান্ডে 19 ঘন্টা 9 মিনিট, সুইডেনে 18 ঘন্টা 58 মিনিট ও স্কটল্যান্ডের মুসলিমরা 18 ঘন্টা 36 মিনিট রোজা রাখবেন। মুবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 14 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউন দেওয়া হচ্ছে, জানিয়েছেন 2 মন্ত্রী। জরুরি সেবা ছাড়া অফিস, গার্মেন্ট, কারখানা ও যানবাহন বন্ধ থাকবে। করোনায় একদিনে আরও 63 জনের মৃত্যু, নতুন শনাক্ত 7,462 জন। দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বদলীয় কমিটির প্রস্তাব বিএনপির। রাজধানীর মার্কেট, শপিং মল খুললেও ক্রেতা কম, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই, মন্তব্য বিশেষজ্ঞদের। ক্লাইমেট লিডার সামিটে আন্তর্জাতিক স্বীকৃতি পাবেন প্রধানমন্ত্রী, অংশ নেওয়ার আমন্ত্রণ। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসায় জন ক্যারি। ভুতুরে অস্ত্রের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশ, কয়েক ঘন্টার ব্যবধানে টেক্সাসে গুলির ঘটনা, নিহত 1। এবং শ্রীলঙ্কার বিপক্ষে 21 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে নেই মাহমুদুল্লাহ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla এবং twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।